রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাহাড় থেকে কলকাতা ফিরে এসেছেন। তিনি দীপাবলির আগে বেশ কয়েকটা কালী পুজোর উদ্বোধন করবেন এমনটা জানা যাচ্ছে, কিন্তু তার কাছে ছোট্ট একটা ভিডিও এবং কয়েক পাতার একটা ছোট রিপোর্ট তার কাছে পৌঁছেছে। তার ফলে তিনি বুঝে গেছেন, মানে আমাদের আপু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপু বুঝে গেছেন যে তার ভোট ব্যাংকে অর্থাৎ সংখ্যালঘু মুসলিমদের যে ভোট ব্যাংক সেখানে ধস নেমে গিয়েছে। নমস্কার বন্ধুরা, আমি দীপঙ্কর মণ্ডল, নবান্ন নিমন্ত্রণে আপনাদের সবাইকে স্বাগত। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধু নন, এর আগে যে সরকার ক্ষমতায় ছিল বামফ্রন্ট সরকার, তাদেরও কিন্তু ভোট ব্যাংক ছিল এই সংখ্যালঘু মুসলিমরা। কিন্তু 2005 সালে তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং একটা কমিটি তৈরি করেছিলেন, বিচারপতি রাজিন্দর সাচারের নেতৃত্বে 7 সদস্যের একটা কমিটি হয়েছিল, সাচার কমিটি বলে সেটা অত্যন্তভাবে পরিচিত। 2006 নভেম্বরে একটা রিপোর্ট প্রকাশিত হয়েছিল, গোটা দেশ চমকে উঠেছিল। গোটা দেশের মতো এ রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গে সংখ্যালঘু মুসলিমদের যে জীবন, যে ছবি, তাদের যে সামাজিক অবস্থা, তাদের যে অবনমন, অর্থনৈতিক দুরবস্থা এমনভাবে ফুটে উঠেছিল। তার ফলে 2011 সালে সংখ্যালঘু মুসলিমদের ভোট ব্যাংকটা বামেদের থেকে সরে এসে চলে আসে কোথায়? তৃণমূলের কাছে। অর্থাৎ এখন যিনি মুখ্যমন্ত্রী, রাজ্যের তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি তারপর থেকে তুষ্টিকরণের রাজনীতি করতে শুরু করেন। তিনি ঈদের নমাজে যেমন এইভাবে কি বলে ওটাকে হিজাব পরেন, হিজাবের মতো করে কাপড়টাকে ঢেকে দেন, তেমনি দুর্গা মণ্ডপে দুর্গা পূজার উদ্বোধনে গিয়েও একইভাবে তিনি এই নাটক বা নকশা করার চেষ্টা করেন। কিন্তু বিশ্বাস করুন বন্ধুরা, আমাদের যারা সংখ্যালঘু মুসলিম বন্ধু রয়েছেন, মানে এক পাতে খাই, এতটাই ভালো সম্পর্ক, তারা বারবার একটা কথা বলার চেষ্টা করেন যে তারা চান না, তারা কোনোভাবেই চান না যে এই তুষ্টিকরণের রাজনীতি হোক। আর এই তুষ্টিকরণের রাজনীতি হলে সাচার কমিটির রিপোর্ট তো আজও সমানভাবে প্রাসঙ্গিক, যদিও আরেকটা নতুন রিপোর্ট তৈরি হয়েছে। সাচার রিপোর্টে বলা হয়েছিল যে 2.5%-এরও কম ইন্ডিয়ান মুসলিমরা ইন্ডিয়ান ব্যুরোক্রেসিতে সুযোগ পান। একই রকম, মানে পশ্চিমবঙ্গেও একই ছবি, না আছে সরকারি চাকরি, না আছে উচ্চশিক্ষা, না আছে বাড়ি, না কিছুতেই নেই। অথচ এ রাজ্যে মাদ্রাসা শিক্ষামন্ত্রীকে, সংখ্যালঘু দপ্তরের মন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায়, একাধিক দপ্তরের মতো, সেটা তথ্য সংস্কৃতি হতে পারে, স্বরাষ্ট্র দপ্তর হতে পারে, বিরাট মানে জমি জমা সংক্রান্ত যেটা দপ্তর রয়েছে, সেই সমস্ত একাধিক দপ্তরের মন্ত্রী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তা সত্ত্বেও এ রাজ্যে সংখ্যালঘু মুসলিমদের অবনমন কিন্তু সেই 2005 সালের তৈরি করা রিপোর্ট, 6 সালে পেশ হওয়া রিপোর্ট, একই রকমের ছবি কিন্তু প্রবহমান। আর এই কারণে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি চালিয়ে যাচ্ছেন। কিন্তু যে ছবিটা একদম শুরুতে দেখেছিলেন, আরেকবার দেখুন, এই ছবিটা হচ্ছে একটা মুসলিম দেশ আফগানিস্তান, তাদের যে বিদেশ মন্ত্রী আমির খান মুত্তাকি, তিনি ভারতে এসেছিলেন। তিনি উত্তরপ্রদেশে, অন্য কোনো রাজ্য না, উত্তরপ্রদেশ, সেখানকার দেওবন্দ বলে একটা প্রতিষ্ঠান রয়েছে, প্রতিষ্ঠানটার নাম হচ্ছে দারুল উলুম দেওবন্দ। এটা একদম প্রাচীন একটা শিক্ষা প্রতিষ্ঠান। তারপরে এটাকে অনুকরণ করে বেশ কিছু মুসলিম দেশ তারা এটাকে অনুকরণ করে শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেছে। তো এখানে যখন মুত্তাকি এলেন, তার আগে তিনি বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি, আমাদের দেশের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর, তাদের সঙ্গে বৈঠক করেছেন। ভারত সরকারের একাধিক প্রতিনিধিদের সঙ্গে, হিন্দু প্রতিনিধিদের সঙ্গে, শিখদের সঙ্গে, পাঞ্জাবিদের সঙ্গে তিনি যেভাবে রাজকীয় অভ্যর্থনা পেয়েছেন। এবং এই দেওবন্দে আসার পরে আপনারা ছবিটা দেখুন, উচ্ছ্বাসটা দেখুন। এই ছবিটা কিন্তু মমতা ব্যানার্জির চেতনার ভিত নাড়িয়ে দিয়েছে। ওরে বাবা, এই অবস্থা! মানে বিজেপি সরকার যাকে আনলো, বিজেপি সরকারের সঙ্গে যিনি বৈঠক করলেন, তাকে ঘিরে ভারতীয় মুসলিমদের যে এই জনপ্রিয়তা। আর একটা জিনিস আপনারা অনেকে জানেন, অনেকে জানেন না, সেটা হচ্ছে বারাণসী, বা আপনারা অনেকে গিয়েছেন যে যোগী আদিত্যনাথের গোরখপুর বলে গোরখনাথ ধাম একটা রয়েছে, সেই গোরখপুর স্টেশন থেকে নেমে বা বারাণসী স্টেশন থেকে নেমে আপনারা কাশী বিশ্বনাথ মন্দিরে যাওয়ার সময়, বা গোরখপুর রেলওয়ে স্টেশনে নেমে যখন গোরখনাথ মন্দিরে যাবেন, সেখানে দোকানদার থেকে শুরু করে টোটোওয়ালা, অটোওয়ালা থেকে শুরু করে সবাই মুসলিম। এবং তাদের মুখে আপনারা শুনবেন যে যোগীজি এবং মোদিজির, মানে যোগী আদিত্যনাথ আর নরেন্দ্র মোদীর জয় জয়কার। এই যে ম্যাজিকটা রয়েছে, এই যে বিজেপি মুসলিম বিরোধী, বিজেপি মুসলিমদের সহ্য করতে পারে না, মুসলিমরা নাকি বিজেপিকে দুচক্ষে দেখতে পারে না, তাহলে এই ছবি বলে দেয় উত্তরপ্রদেশ, বিশেষ করে যেখানে অনেকে বলেন যে যোগী আদিত্যনাথ তিনি সাম্প্রদায়িক, তিনি যেমন
হনুমান চল্লিশাও রাস্তায় পাঠ করতে দেন না, তিনি তেমন রাস্তাতে নামাজ পাঠও করতে দেন না। তিনি একদম আইন সবার জন্য সমান, এটা তার কাছে প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে। সে অপরাধী কোন ধর্মের, কোন সম্প্রদায়ের, কোন জাতির, তিনি এইসব দেখেন না। কিন্তু এই অ্যাপিসমেন্টের পলিটিক্স এখানে যে বাংলায় হয়ে চলেছে, সেটা চূড়ান্ত রূপ পায় কখন বলুন তো? এই যে বিজয়া সম্মিলনীর নামে যে অনুষ্ঠানগুলো করা হচ্ছে, সেখানে তো বাদ দিন চটুল নাচটা যেগুলো চলছে, যা চলছে সে তো দেখছেনই। এর পাশাপাশি দক্ষিণ কলকাতায় ববি হাকিম বসে রয়েছেন মঞ্চে, আর ব্যাকগ্রাউন্ডে দেখুন শুধুমাত্র বিজয়া লেখা রয়েছে। কেন ভাই? এই ব্যাকগ্রাউন্ডে একটা মা দুর্গার ছবি রাখা যেত না? এই ব্যাকগ্রাউন্ডে লেখা যেত না বিজয়া সম্মিলনী? না, এই ধরনের অ্যাপিজমেন্ট মানে একটা সম্প্রদায়কে খুশি করার চেষ্টা করে যাও, এই খুশি করার চেষ্টা কিন্তু সংখ্যালঘু মুসলিম ভাই বোনেরা তারা ভালো চোখে দেখছেন না। তারা ক্রমশ মমতা ব্যানার্জির থেকে সরে আসছেন। এবার বলবেন কোথায় যাচ্ছেন? তারা কি বিজেপিতে যাচ্ছেন? বিজেপিতে একটা ছোট অংশ অবশ্যই যাচ্ছেন। আপনারা দেখলেন যে আক্তার আলী যিনি আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের যিনি প্রাক্তন ডেপুটি সুপার ছিলেন, তাকে শাস্তিমূলক বদলি করানো হয়েছিল, যার তত্ত্বাবধানে, যার খোঁচাখুচিতে সন্দীপ রায়ের মতো লোকেরা তারা এখন জেলের ভাত খাচ্ছেন। এবং সেই আক্তার আলীকে একদম প্রতিহিংসামূলক বদলি করানো হয়েছিল উত্তরবঙ্গে। তিনি ইস্তফা দিয়ে দিয়েছেন এবং তিনি বিজেপিতে যোগ দিয়েছেন। শুধুমাত্র আক্তার আলী নন, আরো এরকম অগুন্তি মানুষ আছেন যারা বিজেপির দিকে যাচ্ছেন। তবে সবাই নয়, একটা বড় অংশ কোন দিকে যাচ্ছে? একটা বড় অংশ যাচ্ছে ফুরফুরা শরীফের যারা পীরজাদা, নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকী, তারা যে দলটা গঠন করেছেন আইএসএফ কিন্তু কোনোভাবেই কোনো মৌলবাদী দল নয়। সেখানে সংখ্যালঘু মুসলিমদের কথা যেমন করে বলা হয়, তেমনি ভাবে আদিবাসীদের কথা বলা হয়, একইভাবে সমাজের প্রান্তিক পিছিয়ে পড়া মানুষের কথা বলা হয়। এই কারণে মুসলিমদের মধ্যে ক্রমশ আরো বেশি জনপ্রিয়তা বাড়ছে এই আব্বাস সিদ্দিকী এবং তার ভাই নওশাদ সিদ্দিকী। এবং এরা কিন্তু অল আউট তৃণমূল বিরোধী। এইটা হচ্ছে ব্যাপার, যে তারা অল আউট তৃণমূল বিরোধী, মুসলিমদের কাছে ক্রমবর্ধমান জনপ্রিয়তা, আর এইসব খবর মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছে যাচ্ছে। আর মাঝে বলে রাখি, আদিবাসীরা তো খেপে গেছেই। আপনারা জানেন যে গত 6 অক্টোবরে নাগরাকাটায় যেভাবে আদিবাসী সাংসদ খগেন মুর্মু তিনি আহত হয়েছেন, তারপর থেকে আদিবাসী সম্প্রদায় গোটাটা খেপে গেছে। তীরধনুক নিয়ে, কাড়া না কাড়া নিয়ে তারা শিঙা বাজাতে বাজাতে যেভাবে কলকাতার রাজপথে, যেভাবে উত্তরবঙ্গের রাস্তায় রাস্তায়, জেলায় জেলায় যেভাবে প্রতিবাদ মিছিল সংগঠিত হচ্ছে, এবং আদিবাসীরা তারা কিন্তু পুরোপুরি একজোট। মানে একবার যদি রেগে যায় কারো ওপরে, খেলা শেষ। 2026-এর আগে এই কারণে যে কারণে কপালে দুঃখ রয়েছে মমতা ব্যানার্জি, তার একটা অংশ হচ্ছে আদিবাসী ভোট, আর একটা হচ্ছে এই সংখ্যালঘু মুসলিমদের ভোট। দুটোতেই ধস নেমে গেছে। সেটা থেকে বাঁচার কি উপায়? মমতা বন্দ্যোপাধ্যায় ত্রাহি রব তুলছেন এবং তিনি যেটা চাইছেন যে হিন্দু ভোটে এবার ভাগ বসাবো। যেভাবে নন্দীগ্রামে তিনি মুসলিম ভোট ব্যাপক রয়েছে, পূর্ব মেদিনীপুরের উপকূল এলাকা নন্দীগ্রাম, সেই মুসলিম ভোটটা বাদ দিয়ে হিন্দু ভোট যেহেতু এক কাট্টা হয়েছিল, সেই কারণেই কিন্তু শুভেন্দু অধিকারী সেখানে জিতে গিয়েছিলেন। এবং শুভেন্দু অধিকারীর এই জয়টা অত্যন্ত প্রাসঙ্গিক। তারপর থেকে যতগুলো উপনির্বাচন হয়েছে, পরিসংখ্যান বলে দিচ্ছে যে হিন্দু ভোট ক্রমশ এক কাট্টা হচ্ছে। সেখানেই সিঁদুরে মেঘ দেখছেন তৃণমূল নেত্রী, এবং এই কারণেই তিনি বেশ কিছু সিদ্ধান্ত নিচ্ছেন এবং ছড়াচ্ছেন। সেটা কিভাবে? পূর্ব মেদিনীপুরের দীঘায় তিনি বললেন কি, যে জগন্নাথের মন্দির করব। জগন্নাথের মন্দির করবেন, খুব ভালো কথা। না, সেটা নাকি জগন্নাথ ধাম করব। আরে বাবা, ধাম ওইভাবে তৈরি করা যায় না। আমি চাইলেই পাহাড়ে গিয়ে ম্যানগ্রোভের চাষ করতে পারবো না, আমি চাইলেই পাহাড়ে গিয়ে ভেটিভারের চাষ করতে পারবো না, চাইলেই কালীঘাটে গিয়ে পাহাড়ের ফুল রডোডেন্ড্রনের চাষ করতে পারবো না। তিনি বললেন না, এটাই নাকি এই পুরী ধামের মতো, এটাই জগন্নাথ ধাম হলো। তারপরে তো প্রসাদ বিতরণ নিয়ে যেভাবে ঝামেলা হলো আপনারা দেখলেন, হালাল প্রসাদ কি সব, মানে আজে বাজে সমস্ত কথা, সেগুলো হলো। এরপরে এই ছবিটা একটু ভালো করে দেখুন। দীঘার জগন্নাথ ধাম বলে তৃণমূল দল এবং রাজ্য সরকার যেটাকে চালানোর চেষ্টা করছে, জগন্নাথ দেবের মূর্তি তো রয়েছে, আমাদের নমস্য উপাস্য দেবতা জগন্নাথ, শ্রী জগন্নাথ মহাপ্রভুর সেই মন্দিরের বাইরে যে ম্যানহোল গুলো রয়েছে, সেই ম্যানহোলের উপরে লেখা জগন্নাথ, তার উপর দিয়ে মানুষ হেঁটে যাচ্ছেন। এটা বিষাক্ত একটা বড় অপমান শুধু নয়, এটা ইচ্ছাকৃত নোংরামি। জগন্নাথ দেব, তাকে অপমান করা হলো। এরপরে আসছে, তিনি বললেন নিউ টাউনে দুর্গা মন্দির করে দেবেন। আরে বাবা, এই 2025-এ দুর্গা পূজার উদ্বোধন করতে গিয়ে তিনি যেভাবে মা দুর্গার অপমান করেছেন,
সে ছবি তো আপনারা দেখেছেন, হিজাবের মতো করে পরে তিনি ফুল ছুঁড়ে দিচ্ছেন, মা কালীর দিকে তিনি মণ্ডপ উদ্বোধন করছেন এইভাবে। এছাড়াও এটা গেল, তারপরে মহাকালের মন্দির করবেন, পাহাড়ে গিয়ে তিনি ঘোষণা করেছেন, পাহাড়ে গিয়ে বলছেন এই রাজ্যের সবচেয়ে উঁচু মহাকালের মন্দির মানে ভোলেনাথ, হর হর মহাদেব। এখন যারা কেদারনাথে গিয়েছেন, এখন যারা বিভিন্ন জায়গায় শিবের মাথায় জল ঢালতে গিয়েছেন, কাশী বিশ্বনাথ মন্দিরে যাচ্ছেন, সবার কাছে আমাদের আদি এবং অনন্ত দেবতা মহাশক্তি মহাশিব, সেই শিবের তিনি মন্দির করবেন। আচ্ছা, মন্দির করবেন ভালো, এটা কাকে খুশি করার জন্য? হিন্দুদের খুশি করার জন্য তো? এই সনাতন হিন্দুদের যেভাবে আপনি অপমান করেছেন, মানে এই আপু আপু কথাটা কিন্তু খারাপ কথা না। আমাদের বাংলাদেশে আপু শব্দটা দিদিকে বলা হয়, তো যেহেতু মমতা দি নিজেকে দিদি দিদি বলেন, তো দিদির আরেকটা সমার্থক শব্দ হচ্ছে আপু। আপুটা আদর করে বলা হয় আর কি। যেমন ভাবে আমরা জল বলি, কেউ কেউ বলেন পানি, হিন্দিতে পানি বলেন, এবং বাংলাদেশেও পানি শব্দটা হয়। আপনি তামিলনাড়ুতে গেলে একই জিনিস শুনবেন, তানি। তো পদার্থটা একই, অতএব দিদি আর আপুর মধ্যে কোনো তফাৎ নেই। এই আপুর যে ভোট ব্যাংকটা ধসে গিয়েছে, এটা নিয়ে আমরা মূল আলোচনা করতে গিয়ে এই আপু শব্দটা বারবার আমরা বলছি। তো এই আপু যখন বুঝে গেলেন যে সনাতন হিন্দু ভোটাররাও তার থেকে সরে গিয়ে ক্রমশ একজোট হচ্ছেন, তিনি বললেন মহাকালের মন্দির করে দেবেন দার্জিলিংয়ে। তো কয়েকদিন আগে বন্ধুরা আপনাদের মনে আছে, যখন আমাদের মহাকুম্ভ হচ্ছিল প্রয়াগে, মহাকুম্ভ যখন হচ্ছিল, সেখানে ধর্মপ্রাণ হিন্দুরা আমরা গিয়ে সেখানে শাহী স্নান করেছি গঙ্গা যমুনা সরস্বতীর সঙ্গমস্থলে, এবং হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে দুর্ভাগ্যজনকভাবে কিছু মানুষের মৃত্যু হয়েছে। সেই ঘটনাকে নিয়ে মমতা ব্যানার্জি হই 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 করতে শুরু করলেন। তিনি কি বললেন? মুখে উচ্চারণ করা যাবে না, ছাপার অযোগ্য ভাষায়, বিধানসভার ভিতরে বিধানসভার বাইরে তিনি বললেন মৃত্যু কুম্ভ। ভাবা যায় তিনি গালাগাল করুন কেন্দ্রীয় সরকারকে, তিনি গালাগাল করুন ব্যক্তি কোনো বিজেপির নেতাকে, কিন্তু প্রধানমন্ত্রীকে তিনি গালাগাল করতে পারেন না। একটা সাংবিধানিক পদে থেকে, রাজ্যের সর্বোচ্চ প্রশাসনিক পদে থেকে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে গালাগাল করছেন, তিনি প্রধানমন্ত্রীকে গালাগাল করছেন, তিনি হিন্দু সনাতন ধর্মকে গালাগাল করছেন। তো এর ফলে কনক্লুশনে আসার আগে যেটা আমাদের বলতেই হবে, যে একদিকে সংখ্যালঘু ভোট ব্যাংক ধসে গেল, অন্যদিকে সনাতন হিন্দু ধর্মাবলম্বীরাও তাকে বিশ্বাস করছেন না। তার মানে দিদির একুল গেল এবং অকুল গেল, দুই কুলই গেল। বন্ধুরা, আপনারা কি মনে করেন? মমতা ব্যানার্জির কাছে কোনো একটা কুল কি এখনো অক্ষত রয়েছে, নাকি দুকুল গিয়েছে? আপনারা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এই ভিডিও যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। যারা এখনো পর্যন্ত নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো এই এপিসোড আমরা এখানেই শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।